আসসালামু আলাইকুম। আমি জিনাত। আসলে সত্যি বলতে আজকেও আমি পিলখানা নিয়েই বলতে চাচ্ছিলাম। আসলে একজন সাধারণ মানুষ হিসেবে পিলখানা তো 2009-এর একটা ঘটনা। 2009-এর 26 ফেব্রুয়ারি যতগুলো মানে এই যে পতিত সরকারের যতগুলো গুম খুন যা যা হয়েছে সবগুলোই আমার ভিতরে নাড়া দিচ্ছে। বারবার মনে হচ্ছে যে একটা মানুষের ক্ষমতায় টিকে থাকার জন্য কত খুন করতে হয়, কত খুন, কত গুম করতে হয়। এই যে কিছু মানবিক মানুষ, ওই যে কিছু মানুষ যারা তার সাথে কাজ করবে না, যারা খুন করবে না, শুধু সেই মানুষগুলোর জন্যই, এই বিবেকবান মানুষগুলোর জন্যই কিছু মানুষ যারা ন্যায়ের পক্ষে থাকবে, এই জন্যই তো গুম, তাই না? আপনি একবার চিন্তা করুন তো, যদি তার কথা মেনে নেয়, সে যেভাবে বলছে, তাদের প্রচুর টাকা, তাদের শত কোটি, হাজার কোটি, তাদের 100, 200, 500 ফ্ল্যাট, বিদেশে বাড়ি, সব কিছু হচ্ছে। কিন্তু প্রবলেমে পড়ছে কারা? একবারও কি ভেবে দেখেছেন? এই যে গুম কাদের করতে হচ্ছে, একবারও কি ভেবে দেখেছেন? শুধুমাত্র তাদের, সেই বিবেকবান মানুষগুলো। কার অনেক অনেক বেশি কেস? কোন মানুষটা বিদেশে চলে যেতে বাধ্য হয়েছে? আমাদের চারপাশে অনেক সাংবাদিক, অনেক বড় বড় অফিসার, অনেক অনেক মানুষ, তার মধ্যে অন্যতম হচ্ছে মেজর সুমন, যাকে পালিয়ে বিদেশ চলে যেতে হয়েছে। ইলিয়াস হোসেন আছে সাংবাদিক। তো এই জিনিসগুলো আমাকে ভয়ঙ্কর নাড়া দিয়েছে। একজন সাধারণ মানুষ, খুব সাধারণ একজন মানুষ আমি, কোনো পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় নেই, কিন্তু যখন এই ব্যাপারগুলো ভাবি যে সুন্দর একটা পজিশনে, কেউ বড় বড় পজিশনে কাজ করেছে, কেউ মেজর জেনারেল ছিল, কেউ মেজর ছিল, কেউ ভালো সাংবাদিক হিসেবে কাজ করছিল, কিন্তু মানুষগুলো কি করেছে? এই যে আমাদের যে সরকারটা, যে খুনি হাসিনা, সরাসরি মানে খুনি ছাড়া আসলে না, শেখ হাসিনা বললে নিজের কাছে কেমন যেন লাগে, মনে হয় কি খুব সম্মান দেওয়া হয়ে যাচ্ছে। এরকম একটা মানুষকে কিভাবে সম্মান দিই আজ যখন আমরা সব কিছু ওপেনে চলে এসেছে? তো এই খুনি হাসিনার কথা যারা যারা শুনেননি, যাদের কাছে মনে হয়েছে, যাদের মধ্যে ন্যায়বোধ, বিবেকবোধ, এই বোধগুলো যাদের মধ্যে আছে, তারা তার কথা শোনেননি। আর এই না শোনার জন্যই তাদের লাইফটা হেল হয়ে গেছে। আর আজকের দিনে আমাদের তাদের নিয়েও তো একটু কথা বলা উচিত, যে এই মানুষগুলো তাহলে কতটা তাদের ন্যায়বোধ, বিবেকবোধ, দেশপ্রেম তাদের আছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে মেজর সুমন। ওনার অনেকগুলো আলাপ আমি শুনলাম। উনি হয়তো বা খুব কাছ থেকে পিলখানার ব্যাপারটা জানালেন, উনি শাপলা 5 মে শাপলা চত্বরের ব্যাপারটা জানালেন। প্রতিটা জিনিস অবাক লাগে যে কিভাবে একটা মানুষ এই জিনিসগুলোর সাক্ষী। আমি মানে শুরু থেকে শেষ পর্যন্ত পিলখানা নিয়ে যেটা বলবো, আমি একটু বলি। আমি আমি হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। তো 2009 যেটা হয়েছিল, আমি তখন এই 25শে ফেব্রুয়ারি আমার প্র্যাকটিক্যাল এক্সাম ছিল। সো আমি খুব কাছ থেকে, আমরা প্র্যাকটিক্যাল এক্সাম দিচ্ছি, খুব সিরিয়াস, আমরা সব স্টুডেন্টরাই তখন সিরিয়াস ছিলাম। তো যেটা হয়েছে, দুপুরের দিকে এই যে গোলাগুলি, এই যে একটা আতঙ্ক টিভিতে প্রচার হচ্ছে, তখন যেটা হয়েছিল, আমি খুব কাছ থেকে নিজে জড়িত বলে বলতে পারছি। আমাদের যেটা হলো, ফাইনাল এক্সাম প্র্যাকটিক্যাল আমাদেরকে ছুটি দিয়ে দেওয়া হলো, যে এখানে থাকার দরকার নাই, খুব রিস্ক। আমরা তো ভয়ে ভয়ে তাড়াতাড়ি পালাতে পালাতে চলে আসলাম। এরপর আমার টানা কয়েকটা এক্সাম ছিল, সব এক্সাম স্থগিত করা হলো। তো স্থগিত করার পরে যেটা হলো যে আমরা বাসায় বসে পড়ছি, আবার এটা নিয়ে চিন্তায় আছি, সারাক্ষণ আমরা টিভি খুলে দেখছি। তো তখন যে নাটকগুলো আমি দেখেছিলাম, সো আমি এত বছর পর এই মেজর সুমনের কথা রিলেট করতে পারছি। আমি তখন নাটকগুলো যেটা দেখেছিলাম, যে নানক, তাপস, এরা কিছুক্ষণ পর পর বিবৃতি দিচ্ছে যে তারা ভিতরে যাওয়ার ট্রাই করছে, তারা গেটের কাছে আছে, তারা বাঁচানোর ট্রাই করছে, বিডিআররা বিদ্রোহ করেছে, এই বিদ্রোহ, বারবার বিদ্রোহটাই আনা হচ্ছিল। তো আমি তখন মানে আমরা সবাই জাতি, সমস্ত জাতি কিন্তু ওখানে তাকিয়েছিলাম যে কি হচ্ছে ভিতরে, দুইটা দিন। আর বাইরে থেকে মেজর সুমনের যে বিবৃতি, সেম, তারা জানে যে ভিতরে বিদ্রোহ হচ্ছে। তাদের কলিগসরা, তাদের র্যাঙ্ককৃত বড় বড় সেনা অফিসাররা যারা ওখানে বন্দি আছে, তাদের সাথে কি হচ্ছে তারা জানে না। তাদেরকে মেরে ফেলছে, তাদেরকে মারছে, কি করছে কিছুই তারা জানে না। এই যে একটা ব্যাপার, কিভাবে আমরা রিলেট করতে পারছি দেখেন। সো মেজর সুমন যখন জানালেন যে তারা রেস্কিউ করার জন্য পুরো টিম রেডি, তারা ভিতরে ঢুকবে, এবং তাদের একটা মানে শপথ,
সেনাবাহিনীর যে শপথ সেটা জানতে পারলাম যে ভিতরে যদি একজন মানুষ ঠিকমতো রেস্কিউ না হয়, সেজন্য যদি 100 জন সেনারও লাইফ রিস্কে থাকে তাও তাদের করতে হবে। এটাই তাদের নিয়ম। এই কাজের জন্যই তারা স্যালারি পায়। বছরে একবার তাদেরকে কাজে লাগবে, সেটা সীমান্তে হোক, সেটা দেশের ভিতরে হোক, সেজন্যই কিন্তু তারা মাসে মাসে স্যালারি পায়, তারা সব সুযোগ সুবিধা পায়। সো তারা কিন্তু সবাই এই দায়বদ্ধতা থেকে তারা তাদের কলিগদের বাঁচানোর জন্য তারা পুরো রেডি, কিন্তু তাদেরকে কোনো রাজনৈতিক নেতা ঢুকতে দেওয়া হয়নি। এই যে জিনিসগুলো আমরা তো সবাই বুঝতে পারছি যে ইভেন উনি সব কিছু মানে ওনারা 2 দিন পুরা 24-48 ঘন্টা ওনারা আবুহানি মাঠের কাছে ছিলেন। একটু পরপর তারা যেতে চাচ্ছেন, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। ফাইনালি তারা 27 তারিখ রাতে যখন যেতে চাইলেন তখনও তাদেরকে যেতে দেওয়া হলো না। এবং সেটা কিভাবে নাটক করা হলো, বিভিন্ন কিছু মানুষ জনতা সেজে তারা ছিলেন, যে যুবলীগ, ছাত্রলীগ, এরকম বিভিন্ন মানুষগুলো এসে তাদেরকে ঢুকতে দেওয়া হলো না, যে আমরা রক্তপাত চাই না, এই সেই বলে তাদেরকে মিছিল তাদেরকে আটকে রাখলেন এবং তারা ঢুকতে পারলেন না। কারণ মানুষ মেরে তো তারা আর কাউকে বাঁচাতে চাইবেন না। তো তারপরে যখন 27 তারিখে, 27 তারিখের পরে 28 তারিখে তারা ভিতরে গেলেন, গিয়ে দেখলেন সুন্দরভাবে নানক, সেনাপ্রধান, আরও যারা যারা আছেন তারা ওখানে বসে আছেন। বাইরে থেকে তারা ভাবছেন যে ভিতরে ভয়ঙ্কর সিচুয়েশন, কি না কি হচ্ছে, কেউ যেতে পারছে না, আর তারা সেখানে আনন্দ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা সেনাপ্রধানদের লাশকে বলছে বডি, আরেকটা বডি পাওয়া গেছে। পুরো 2টা দিন রেস্কিউ করার এরকম একটা টিমকে রেখে দিয়ে তারা যেটা করলেন, শেষ সেনা অফিসারকেও মেরে কনফার্ম হয়ে তারপর তারা তাদেরকে ঢুকতে দিলেন। এই যে ব্যাপারগুলো কিভাবে আমাদের নাড়া দেয় বলেন তো? একবার বলেন তো যে এই বিডিআর বিদ্রোহের মানুষগুলো কেন 58 জন মানুষকে খুন করবেন? তারা তো বিদ্রোহ করতে পারতো, তারা তো তাদের দাবি দেওয়া জানাতে পারতেন। আর 58 জন সেনা অফিসারকে মেরে কাদেরকে শাস্তি দেওয়া হলো? বলা হলো যে বিডিআরের লোকরা এই খুনটা করেছে। অথচ বিডিআরের বেশিরভাগ মানুষ ইনোসেন্ট ছিল, তারা এগুলো করেনি। এখানে গিয়ে খুনটা করেছে। আমরা তো জানি যে ইন্ডিয়ার এখানে ইন্ডিয়াই ব্যাপারটা নিশ্চিত করেছেন, ইন্ডিয়ার একটা হাত এখানে পুরোপুরি। সেই সাথে সব তো ইন্ডিয়ান মানুষ এসে, ওখানে তো হিন্দি বলা মানুষজন ছিলেন, সিসি ক্যামেরায় পাওয়া গেছে। সেই কিন্তু এভিডেন্স কিন্তু মেজর সুমন ওখানে সেনাপ্রধানকে দিয়েছিলেন ইভেন। তো হিন্দি বলছেন, তো কতজনই হতে পারে, বেশি তো আর ইন্ডিয়ান আর্মি আসতে পারবে না। বেশিরভাগই এখানে খুন করার মানুষগুলো ছিল বিডিআরই ইউনিফর্ম পরা ছাত্রলীগ কিংবা যুবলীগ কিংবা আওয়ামী লীগ। এই যে ব্যাপারগুলো আমাদের নাড়া দেয়, আমাদের কষ্ট দেয় যে আমরা কোন সমাজে বাস করছি। গত 15 বছর 16 বছর আমরা কোন সমাজে বাস করছি, যে সমাজে আমার চারপাশে আমরা যাদেরকে অনেক সম্মান করি, সেনাবাহিনীর মানুষ কিংবা বাইরের পুলিশের মানুষ, যাদেরকে আমরা যতই হোক তাদেরকে তো আমরা সম্মান করি, ভয় পাই, যাই করি, এই মানুষগুলো সব খুনি। এই যে আমরা শুধু বলি খুনি হাসিনা, এই যে খুনি হাসিনা যে একটা বাহিনী বানিয়েছিল, এবং এই বাহিনী নিয়ে যে আমরা চারপাশে আমাদের এখনও সেই বাহিনীগুলোই আছে, ভয় লাগে, কষ্ট লাগে, কেঁপে কেঁপে উঠি, ঘুমাতে পারি না। যে সাধারণ মানুষ খুব কষ্ট হয় যে আমাদের চারপাশে আমরা কাঁধে নিয়ে বাস করছি, এ কেমন বাংলাদেশ, খুব কষ্ট হয়। আর এই জন্যই আমিও কিছু কথা বলতে চলে আসলাম যে সাধারণ মানুষ হিসেবে এই যে এই যে রাজনীতি, এই যে ষড়যন্ত্র, এগুলো বাইরের দেশের মানুষের থেকে হলে ঠিক আছে, আমার দেশ, যে আমার দেশের প্রধান, যার কাছে আমরা সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকি, সে শুধু খুনের উপরে তার রাজত্বটা কায়েম করে বসেছিলেন। 16টা বছর শুধু খুন করে গেছেন সে। যেখানে খুন লেগেছে, যেখানে তার কথার সাথে মতের অমিল হয়েছে, যেখানে তার বিরুদ্ধে কোনো একটা কথা উঠতে পারে, তাকে গুম করে আটকে রাখা কিংবা খুন করে ফেলা। অনেকে মিলে একসাথে দাঁড়ালে খুন, আর একজন কথা বললে গুম। আর এটাই ছিল 16টা বছরের দাঁড়িয়ে থাকার একটা জায়গা। আমার খুব জানতে ইচ্ছে করে, যদি কখনো কেউ দেখেন এমন কেউ যে এই খুনি হাসিনা, এই যে আপনার পতিত প্রধানমন্ত্রী, তার এখনও পক্ষে আপনার কথা বলতে ইচ্ছে করে, তাহলে একবার প্লিজ এই ভিডিওগুলো দেখবেন, মেজর সুমনের কথা শুনবেন। প্রতিটা
লাইভ যারা রিলেটেড মানুষগুলো যে কথাগুলো বলছে এগুলো একটু শুনবেন, দয়া করে একটু শুনবেন। এত দলকানা প্লিজ হবেন না, প্লিজ। ধন্যবাদ।